বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যা অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মাস্তুরা সুলতানা, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আশা করছি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আরোহের প্রকারভেদ নিয়ে। আমরা গত ক্লাসে জেনেছি আরোহ অনুমান দুই প্রকার, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহের আবার তিনটি ভাগ রয়েছে। 1 নম্বর বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। অপ্রকৃত আরোহের মধ্যেও তিনটি ভাগ রয়েছে: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আমরা এর আগের ক্লাসে বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা জানব অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে। তবে তার আগে খুব সংক্ষেপে আমরা বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। যদিও আমরা গত ক্লাসে বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে পড়েছি, কিন্তু আজকে যেহেতু আমরা অবৈজ্ঞানিক আরোহ পড়ব এবং ক্লাসের শেষে আমরা বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে যে সাদৃশ্য এবং যে পার্থক্যগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই আলোচনার সুবিধার্থে আমরা খুব সংক্ষেপে বৈজ্ঞানিক আরোহ নিয়ে আবারও একটু আলোচনা করে নেব। বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞায় আমরা পড়েছি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির উপরে ভিত্তি করে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ সাপেক্ষে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন রিনা হয় মরণশীল, রিসা হয় মরণশীল, রানা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা বৈজ্ঞানিক আরোহে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি বিশেষ বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা থাকবে, কার্যকারণ নীতির উপরে ভিত্তি করে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ সাপেক্ষে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাব। এখানে আমরা লিখেছি বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বৈজ্ঞানিক আরোহ যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহ অভিজ্ঞতা ও নিরীক্ষণ ভিত্তিক। বৈজ্ঞানিক আরোহ সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহমূলক লম্ফ থাকে। বৈজ্ঞানিক আরোহ গৃহীত দৃষ্টান্তকে বিশেষভাবে পরীক্ষা করে। বৈজ্ঞানিক আরোহ আকার ও উপাদানগত সত্য প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। এখন আমরা জানব অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে। এখানে সংজ্ঞায় বলা হয়েছে কোনো প্রকার কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপরে ভিত্তি করে বা অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন আমরা যদি উদাহরণে বলি, এ পর্যন্ত আমি যত কাক দেখেছি তার সবই কালো, অতএব সকল কাক হয় কালো। আবার আমরা এটিও বলতে পারি যে এ যাবৎ আমি যত বক দেখেছি তার সবই সাদা, সাদা ভিন্ন অন্য কোনো রঙের বক দেখি নাই, অতএব সকল বক হয় সাদা। তাহলে এখানে অবৈজ্ঞানিক আরোহের কাকের কালো রং হওয়ার মধ্যে কাক এবং এর রঙের মধ্যে কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক আছে কি না এটি কিন্তু আমরা দেখছি না। আমরা কেবল কি করছি যে একটি অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষণ দৃষ্টিবাক্য আমরা স্থাপন করছি। আমরা যদি পৃথিবীর সকল প্রান্তে আমরা যদি দেখতে যাই, তাহলে হয়তো বা আমরা খুঁজলে একটা অন্য কালারের কাক দেখলেও দেখতে পারতাম, কিন্তু আমরা কি করেছি যে আমার নিজের অভিজ্ঞতা, এই পর্যন্ত আমি যত কাক দেখেছি তার উপরে ভিত্তি করে, একটি অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা কি বলছি যে সব কাক হয় কালো বা সব বক হয় সাদা।
আমরা যেহেতু পৃথিবীতে যত বক আছে অথবা পৃথিবীতে যত কাক আছে, প্রত্যেকটা কাককে অথবা প্রত্যেকটি বককে আমরা যাচাই করে দেখছি না। কাজে এখানে করে আমরা কি করছি, যে আমরা আগে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে কি, সেটি হলো কি সকল কাক হয় কালো অথবা সকল বক হয় সাদা। আমরা যেহেতু সব কাক অথবা বককে যাচাই করছি না, এই জন্য এটাকে আমরা কিন্তু বলতে পারি যে অপূর্ণ গণনামূলক আরোহ কিন্তু বলতে পারি। কারণ কি, আমরা কি করছি, যে সবগুলোকে কিন্তু আমরা যাচাই করছি না। যুক্তিবিদ মিলের মতে যেসব বাক্য আমাদের অভিজ্ঞতার অন্তর্গত, প্রত্যেক ঘটনার বেলায় সত্য, সেই সব বাক্য সাধারণ সত্যে অভিষিক্ত করাই হলো বৈজ্ঞানিক আরোহ। আর যুক্তিবিদ মিল আবার বৈজ্ঞানিক আরোহকে কিন্তু প্রকৃত আরোহ বলে অভিহিত করেছেন, কারণ এখানে আরোহমূলক লম্ফ আছে। আরোহমূলক লম্ফটা কি, যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই পর্যন্ত আমি যতগুলো কাক দেখেছি তার মানে সব কাকই কালো, অথবা এই পর্যন্ত আমি যত বক দেখেছি সব বকই আমি সাদা দেখেছি, কাজেই সব বক হয়ে সাদা, এরকম একটা সিদ্ধান্তে। আমরা আগেই পড়েছি যে আরোহমূলক লম্ফ কি, একটা জানা বিষয়ের উপরে ভিত্তি করে অথবা একটা পরীক্ষিত বিষয়ের উপর ভিত্তি করে একটি অপরীক্ষিত বিষয়ে উপনীত হওয়া। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারছি যে আমরা যেহেতু আমার অবাধ অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে এই পর্যন্ত আমি যত কাক দেখেছি সব কাকই কালো ছিল, কাজে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে কি, যে সব কাক হয় কালো। এই ক্ষেত্রে কাজে আমরা বলতে পারি কি, যে অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ রয়েছে। আবার অবৈজ্ঞানিক আরোহে কিন্তু বিজ্ঞানের যে কার্যকারণ সম্পর্ক আছে এটা কিন্তু অনুপস্থিত। আমরা আগেই বলেছি যে কেবলমাত্র প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতির উপরে ভিত্তি করে কোনো প্রকার কার্যকারণ সম্পর্ক ছাড়াই একটা সম্পর্ক প্রতিষ্ঠা করছি আমরা। আর সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কি করছি, যে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কি না আমরা কিন্তু সেটি যাচাই করছি না। এই কারণে অবৈজ্ঞানিক আরোহকে কিন্তু আমরা সহজ গণনামূলক আরোহ বা লৌকিক আরোহও বলতে পারি, কারণ এখানে দৃষ্টান্ত গণনার সহজ ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেবলমাত্র আমরা যে অভিজ্ঞতা থেকে যে কয়েকটি আমরা দৃষ্টান্ত পেয়েছি সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করছি। কাজে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অবৈজ্ঞানিক আরোহের আরও কয়েকটি নাম রয়েছে। যেমন আমরা একে বলতে পারি কি অপূর্ণ গণনামূলক আরোহ, আবার সহজ গণনামূলক আরোহ বলতে পারি, আবার লৌকিক আরোহ আমরা বলতে পারি। এখন আমরা দেখব অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কী কী। অবৈজ্ঞানিক আরোহ কি, এখানে কার্যকারণ নীতি অনুপস্থিত। আমরা সংজ্ঞায় দেখেছি যে কোনো রকম কার্যকারণ সম্পর্ক আমরা এখানে স্থাপন করি না। এখানে আমরা কি করছি, কেবলমাত্র কতগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করছি। আমরা কি করছি, যে আমার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে আমরা কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করি না। আর এখানে আমরা কি করছি, যে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের একটি প্রক্রিয়া আছে, আর তার ভিত্তি হলো কি প্রকৃতির নিয়মানুবর্তিতা। কিন্তু আমরা কি করছি, যে এই যে আমরা উদাহরণে যেটি ব্যবহার করেছি কাক অথবা বক, যার কথাই তোমরা বলো, যে আমরা কিন্তু কাকের সঙ্গে কালো রঙের অথবা বকের সঙ্গে সাদা রঙের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা, কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা এটা কিন্তু আমরা নির্ণয় করার চেষ্টা করি না। আমরা এই কারণে এখানে কি করছি, আমরা যে সিদ্ধান্তটা আমরা কিন্তু অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে নিচ্ছি, কোনো কার্যকারণ সম্পর্ক আমরা স্থাপন করছি না। পরের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহ কী করছে, একটি যুক্তিবাক্য স্থাপন করে। এখানে আমরা কি বলেছি, যে দৃষ্টান্তে আমরা বলেছি যে এ পর্যন্ত আমি যত কাক দেখেছি তার সবই কালো, অতএব সকল কাক হয় কালো। এখানে কিন্তু এটি একটি কিন্তু সার্বিক বাক্য বটে, কারণ এখানে কি হচ্ছে, কালো রঙের কথা আমরা বিশেষভাবে নির্দেশ করছি। আর এই নির্দেশনা দিয়ে আমরা কি বলছি, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল কাককেই কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ সকল কাকের ক্ষেত্রেই কিন্তু কথাগুলো সমভাবে প্রযোজ্য। আর এখানে আমরা কি করছি, যে একটি যুক্তিবাক্য স্থাপন করছি।
পরের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। আমরা এখানে উদাহরণে আমরা যে উদাহরণটি দেখেছি যে এ পর্যন্ত আমি যত কাক দেখেছি তার সবই কালো, অতএব সকল কাক হয় কালো। এটি আমরা একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করছি কি, যে সকল কাক হয় কালো অথবা সকল বক হয় সাদা। অর্থাৎ এখানে আমরা কিন্তু বিধেয় পদ এবং উদ্দেশ্য পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতি বা প্রকাশ মাত্র, কিন্তু সংশ্লেষণ বাক্যের বিধেয় পদে উদ্দেশ্য পদের জাত্যর্থের নতুন তথ্য পাওয়া যায়। তাই বৈজ্ঞানিক আরোহে কি হয়, সিদ্ধান্তটি একটা সংশ্লেষক যুক্তিবাক্য। এখানে আমরা কি করছি, যে সিদ্ধান্তে আমরা কাক অথবা বক, সকল বক অথবা কাক সম্পর্কে একটা নতুন তথ্য দিচ্ছি, সেটি কি, সকল কাক হয় কালো অথবা সকল বক হয় সাদা। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ কী করছে, একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। পরের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহ অবাধ অভিজ্ঞতা ও অনিরীক্ষণ ভিত্তিক। অবৈজ্ঞানিক আরোহ কী করছে, অবাধ অভিজ্ঞতা, কেবলমাত্র আমাদের নিজেদের এই অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং কোনো অনিরীক্ষণ ভিত্তিক। অর্থাৎ এটা কিন্তু বাস্তবে ঘটনার সাথে কিন্তু আমরা কোনো কিছু যাচাই করছি না, সব কিছু কী করছি, অনিরীক্ষণের উপরে আমরা ভিত্তি করে কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি, কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে। কারণ আমরা যদি পৃথিবীতে যত কাক আছে প্রত্যেকটা দেশে যদি খুঁজতে যাই, হয়তো বা খুঁজলে আমরা কিন্তু অন্য কোনো রঙের কাক পেতে পারি। এই কারণে এটা অনেক অনিরীক্ষণ ভিত্তিক। পরের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। এটি আমি আগেও একবার বোঝানোর চেষ্টা করেছি যে বৈজ্ঞানিক আরোহ আগের বৈশিষ্ট্যে যুক্তিবাক্য স্থাপন করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য ব্যবস্থাপনার কাজে এটিকে জাস্ট শুধুমাত্র আমি ভেঙে 3টি বাক্য করেছি। আসলে বৈজ্ঞানিক আরোহ আমরা দেখেছি যে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। আবার অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ থাকে। আমরা সংজ্ঞা পড়ার সময় আমরা জেনেছি যে অবৈজ্ঞানিক আরোহে, কারণ এটি একটি প্রকৃত আরোহ, আর আমরা জানি প্রকৃত আরোহ মানে সেখানে আরোহমূলক লম্ফ থাকতে হবে। জানা বিষয়ের উপরে ভিত্তি করে একটি অজানা বিষয়ে উপনীত হওয়া অথবা নিরীক্ষিত বিষয়ের উপর ভিত্তি করে অনিরীক্ষিত বিষয়ে গমন করা, এই বিষয়টাই মূলত আমরা আরোহমূলক লম্ফকে বুঝিয়েছি এটি দিয়েই। তো অবৈজ্ঞানিক আরোহে আমরা কি করছি, আমাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা কি বলছি, যে আমি এই পর্যন্ত সাদা ভিন্ন অন্য কোনো রঙের বক দেখি নাই, অতএব সকল বক হয় কি সাদা। কারণ আমার নিজস্ব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমি দেখেছি যে সাদা ছাড়া অন্য কোনো রঙের বক হয় না। আর সেখান থেকে আমরা কি করছি, একটি অনিরীক্ষিত একটি বিষয়ে উপনীত হচ্ছে, সেটিকে আরোহমূলক লম্ফের মাধ্যমে আমরা কি করছি, যে একটি অনিরীক্ষিত বিষয় আমরা যাচ্ছি, আর সেটি হলো কি, যে সকল বক হয় সাদা। এরপরে অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপরে প্রতিষ্ঠিত। অবৈজ্ঞানিক আরোহ কী করছে, যে বাস্তব পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এখানে সিদ্ধান্ত গ্রহণ করে। যেমন যখন বলা হয় এই যাবৎ যত কাক দেখেছি কালো ভিন্ন অন্য রঙের দেখিনি, সুতরাং সকল কাক হয় কালো, তখন কাক দেখার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ বাস্তবে দেখা কাক যে কালো তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়, সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি, সকল কাক হয় কালো। এই জন্য বলা হয় কি, যে অবৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপরে প্রতিষ্ঠিত। এরপরে বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত সম্ভাব্য। এখানে আমরা সম্ভাব্য বলছি এই কারণে যে এটি কিন্তু কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত দিতে পারছে না। কারণ আমি যখনই বক দেখি তখনই যেখানেই দেখি প্রতিবারই আমি কি দেখেছি, সাদা দেখেছি। এর মাধ্যমে আমরা এই সাদা রং এবং এই বকের মধ্যে আমরা কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক স্থাপন করি না, কেবলমাত্র আমরা কি করছি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপরে ভিত্তি করে বিশ্বাস করছি এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করছি কি, সকল বক হয় সাদা বা সকল কাক হয় কালো।
এখন কার্যকারণ সম্পর্কের প্রয়োগ করলে সিদ্ধান্ত সম্ভাব্য না হয়ে নিশ্চিত হওয়ার সুযোগ। আমরা যদি কার্যকারণ, আমরা জানি যে প্রত্যেকটি ঘটনার পিছনে একটি কারণ থাকবে, কারণ ছাড়া কিন্তু কোনো কার্য হয় না। এখন আমরা যদি এইখানে কোনো কার্যকারণ সম্পর্ক প্রয়োগ করতাম তাহলে সিদ্ধান্তটা সম্ভাব্য না হয়ে হয়তোবা নিশ্চিত হওয়ার একটা সুযোগ থাকতো, কিন্তু আমরা কি করছি, এখানে কোনো কার্যকারণ সম্পর্ক আমরা নির্ণয় করছি না। এই জন্য কী হচ্ছে যে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্তটি সুনিশ্চিত হয় নয়, এর সিদ্ধান্তটি কি সম্ভাব্য। এখন আমরা জানব যে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে। প্রথমে আমরা দেখব যে সাদৃশ্য, মিল বা সাদৃশ্য কি কি আছে এই দুটোর মধ্যে। প্রথমে দেখছি কি আরোহমূলক লম্ফের দিক থেকে এখানে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য রয়েছে। বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ দুটোতেই কি আছে যে আরোহমূলক লম্ফ আছে। আর আরোহমূলক লম্ফ বলতে আমরা কি জানি যে জানা থেকে অজানায়, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে, বিশেষ থেকে সার্বিকে যাওয়ার যে একটি প্রক্রিয়া বা গমন করে, এজন্য। আর তাছাড়া আমরা জানি যে এই দুটোই প্রকৃত আরোহের অংশ। আর আমরা জানি যে প্রকৃত আরোহ মানেই সেখানে আরোহমূলক লম্ফ থাকবে। আর এখানে আমরা যে দুটো উদাহরণ ব্যবহার করেছি বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে, দুটোতে আমরা কি দেখেছি যে জানা বিষয় থেকে আমরা অজানা বিষয়ে বা পরীক্ষিত বিষয় থেকে আমরা অপরীক্ষিত বিষয় পরীক্ষিত বিষয় থেকে অপরীক্ষিত বিষয় বা নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয় আমরা গমন করেছি। এই কারণে আমরা কি দেখছি যে এই দুটোর মধ্যে আরোহমূলক লম্ফের দিক থেকে একটি সাদৃশ্য আছে। পরের সাদৃশ্য ঘটনা পর্যবেক্ষণের দিক থেকে। বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুই প্রকার আরোহে কি বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তব ঘটনা নিরীক্ষণ করা হয় এবং পরে কি হয়, একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়। মূল নীতির দিক থেকে পরের সাদৃশ্য কি মূল নীতির দিক থেকে। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক দুই রকম আরোহেকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনুসরণ করা হয়। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি উভয় আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। এরপরে আমরা দেখব যে সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠার দিক থেকে। আমরা বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ দুটোরই সংজ্ঞায় আমরা কি দেখেছি যে সিদ্ধান্তটি কী হয়, একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। আর সার্বিক সিদ্ধান্তে গমন করাই হলো কি উভয় আরোহের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরের সাদৃশ্য কি স্তরগত দিক থেকে। দুই প্রকার আরোহই কি প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, কিন্তু একই উদ্দেশ্য এবং লক্ষ্যের উপরে ভিত্তির করে এই দুটোতেই ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই জন্য এই দিক থেকে স্তরগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য রয়েছে। এখন আমরা দেখব যে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি কি বৈসাদৃশ্য রয়েছে। প্রথমে বলা হয়েছে নীতিগত পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে থেকে। বৈজ্ঞানিক আরোহ কি কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। আর এখানে কি হয়, সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাগুলোকে কি করা হয়, যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এগুলোর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কি করছে, কার্যকারণ সম্পর্ক কোনো আমরা কখনোই নির্ণয় করতে যাই না। আর এখানে শুধুমাত্র কি করা হয় যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপরে আস্থা রেখে একটি অভিজ্ঞতা থেকে সরাসরি একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভিত্তিগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ নিয়মের উপরে নির্ভরশীল। এখানে মানুষ মরণশীলতার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পরে বলা হয় কি যে সকল মানুষ হয় মরণশীল। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কী করছে যে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপরে নির্ভর করে এবং এখানে কোনো কার্যকারণ নিয়মের উপর নির্ভর করা হয় না। ফুলের গন্ধ, রং, গন্ধহীনতা এর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়াই কি বলা হয়, সকল ফুল হয় গন্ধহীন, সকল লাল ফুল হয় গন্ধহীন। যেমন ফুলের লাল রং দেখে আমরা কি করি, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে ফুলের যে কিছু কিছু হয়তো লাল রঙের ফুলে দেখেছি কোনো গন্ধ নাই, সেখান থেকে আমরা কি করেছি, কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে আমরা কি করেছি, সকল লাল ফুল গন্ধহীন। কিন্তু বৈজ্ঞানিক আরোহ কী করছে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির উপরে প্রতিষ্ঠিত। আর বৈজ্ঞানিক আরোহ কী
করছে কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এরপরে আসি সিদ্ধান্তগত পার্থক্যে। বৈজ্ঞানিক আরোহে কি সিদ্ধান্ত নিশ্চিত, কারণ এখানে কি করছে যে ভালো করে যাচাই করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ভালো করে নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়। এই কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি সবসময় কি নিশ্চিত। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য, কারণ এখানে কি করছে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে এখান থেকে সিদ্ধান্ত। আর এখানে হাজার হাজার দৃষ্টান্ত আছে, সেখান থেকে আমরা কি কেবলমাত্র আমার নিজের অভিজ্ঞতা থেকে যে আমরা যে দৃষ্টান্তগুলো গ্রহণ করেছি তার মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হই কি যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে প্রত্যেকটা দৃষ্টান্ত যদি আমরা যাচাই করি তাহলে কি হবে, আমাদের এই সিদ্ধান্তটা ভুলও প্রমাণিত হতে পারে। এই কারণে আমরা কি বলছি যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। এরপরে আছে দৃষ্টান্তগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহে আমরা কি করি, সদর্থক নয়ার্থক সব রকমের দৃষ্টান্ত আমরা পরীক্ষা করি। যেমন ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে গিয়ে মশার কামড় ছাড়া আমরা কিন্তু আরও যেসব ঘটনার প্রভাব থাকতে পারে সেগুলো কিন্তু আমরা পরীক্ষা করি। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কী করা হয়, কেবলমাত্র সদর্থক দৃষ্টান্তগুলোকে গ্রহণ করা হয়। এখানে কোনো নয়ার্থক দৃষ্টান্ত গ্রহণ করা বা হয় না, বা গণনা থেকে প্রথমে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে বিজ্ঞান ভিত্তিক পার্থক্য। বৈজ্ঞানিক আরোহে কী করে, দৃষ্টান্তের চেয়ে মানের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা বিজ্ঞানভিত্তিক আরোহে আমরা প্রথমেই দেখছি কি বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ মানেই এটি একটি বিজ্ঞানসম্মত অনুমান, আর অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ মানেই এটি নিশ্চয় বিজ্ঞানসম্মত না। এই কথাটি এখানে এই জন্য বলা হয়েছে যে বিজ্ঞানভিত্তিক পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে। এরপরে প্রমাণগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কি কোনো কিছুকে প্রমাণ যদি না করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বিবৃতি দেয় না। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কী করে, অনেক সময় গৃহীত বিষয়কে ভালোভাবে প্রমাণ না করেই কিন্তু সেই বিষয়ে একটি বিবৃতি দেওয়ার চেষ্টা করে। এরপরে প্রক্রিয়াগত পার্থক্য। প্রক্রিয়াগত পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরোহ কিন্তু একটি জটিল প্রক্রিয়া, কারণ এখানে কি করছে যে কোনো বিষয়ের মধ্যে কার্যকারণ একটা সম্পর্ক নির্ণয় করছে এবং পরীক্ষণাত্মক পদ্ধতি অনুসরণ করা। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কি একটি সহজ সরল প্রক্রিয়া, এখানে এরকম কোনো ঝামেলা নেই। এখানে কি করছে, কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে আছে স্তরগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত যখন আমরা গ্রহণ করি তখন আমরা কী করি, নিরীক্ষণ করি, পরীক্ষণ করি, প্রকল্প প্রণয়ন করি, অপনয়ন করি। এইসব বিভিন্ন যে স্তরগুলো আছে পরীক্ষণের যে স্তরগুলো আছে এই স্তরগুলো অতিক্রম করার পরে আমরা কী করি, যে একটি সিদ্ধান্ত নিই যেন সেই সিদ্ধান্তটা ভুল প্রমাণিত না হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কী করে, এরকম কোনো স্তর অতিক্রম করে না, কেবলমাত্র কী করছে, অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। আমরা মনে রাখার বা বোঝার সুবিধার্থে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সবগুলো আর একবার খুব সংক্ষেপে দেখে নেই। আজকের ক্লাসের হাইলাইটস কী ছিল। আমরা প্রথমে কি আলোচনা করেছি, যে আরোহের প্রকারভেদ নিয়ে। আরোহ দুই প্রকার, প্রকৃত আরোহ যার মধ্যে রয়েছে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান, এবং অপ্রকৃত আরোহ যার মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। এরপরে আমরা আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম বৈজ্ঞানিক আরোহ, সেটি নিয়ে খুব সংক্ষেপে একটু আমরা আলোচনা করেছি। সেটি কি, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির উপরে ভিত্তি করে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ সাপেক্ষে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন রিসা হয় মরণশীল, রিনা হয় মরণশীল, রানা হয় অতএব সকল মানুষ হয় মরণশীল।
এখানে আমরা বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য মূলত আমরা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা থেকে আমরা পাই। যেমন বৈজ্ঞানিক আরোহ কী করছে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নীতির উপর প্রতিষ্ঠিত। এটি যুক্তিবাক্য সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, অভিজ্ঞতা ও নিরীক্ষণ ভিত্তিক, আরোহমূলক লম্ফ আছে এখানে, গৃহীত দৃষ্টান্তকে বিশেষভাবে পরীক্ষা করে। আবার বৈজ্ঞানিক আরোহ কী করে, আকার ও উপাদানগত সত্য প্রতিষ্ঠা করে এবং এই ক্ষেত্রে সিদ্ধান্তটি বেশ সবসময় নিশ্চিত হবে। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে আমরা কী পড়েছি, যে কোনো প্রকার কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপরে ভিত্তি করে বা অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন এ পর্যন্ত আমি যত কাক দেখেছি তার সবই কালো, অতএব সকল কাক হয় কালো। অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছি যে এখানে কার্যকারণ নীতিটা অনুপস্থিত থাকবে, এটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে, অবাধ অভিজ্ঞতা ও অনিরীক্ষণ ভিত্তিক সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, আরোহমূলক লম্ফ আছে এখানে, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপরে এটি প্রতিষ্ঠিত এবং এর সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য। এরপরে আমরা দেখেছি যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে। সাদৃশ্যের মধ্যে আমরা দেখেছি যে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ এই দুটোর মধ্যে কি আছে, আরোহমূলক লম্ফ আছে। তারপরে কি বাস্তব পর্যবেক্ষণের দিক থেকে দেখেছি সাদৃশ্য আছে, মূল নীতির দিক থেকে দেখেছি সাদৃশ্য আছে, সার্বিক সংশ্লেষণ দুটো অনুমানই বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ অনুমান দুইটাই কি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। আবার কি আছে, এদের স্তরগত দিক থেকে এদের মধ্যে সাদৃশ্য আছে। এরপরে আমরা দেখেছি যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কী কী বৈসাদৃশ্য আছে। প্রথমে দেখেছি যে নীতিগত পার্থক্য আছে, তারপরে ভিত্তিগত পার্থক্য আছে, সিদ্ধান্তগত পার্থক্য আছে। এখানে বলেছি যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্তটি সম্ভাব্য। এরপরে আমরা দেখেছি দৃষ্টান্তগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহে কি সদর্থক এবং নয়ার্থক উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, করে তারপরে একটি সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কী করে, কেবলমাত্র সদর্থক দৃষ্টান্তগুলোকেই গ্রহণ করে। এরপরে দেখেছি বিজ্ঞান ভিত্তিক পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কি বিজ্ঞানসম্মত, অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানসম্মত না। এরপরে আছে প্রমাণগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কী করে, যে কোনো কিছুকে সুষ্ঠুভাবে প্রমাণ করে তারপরে সেই সম্পর্কে বিবৃতি দেয়। কোনো কিছু প্রমাণ করতে না পারলে সেই সম্পর্কে কোনো বিবৃতি দেয় না। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কী করে, কোনো কিছুকে ভালোভাবে প্রমাণ না করে সেই বিষয়ে বিবৃতি দানে সচেষ্ট হয়। এরপরে আছে প্রক্রিয়াগত পার্থক্য। বৈজ্ঞানিক আরোহ কী করে, যেহেতু কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, তারপরে পরীক্ষা বিজ্ঞানসম্মত একটি অনুমান, এটি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বাছাই করে তারপরে একটি সিদ্ধান্তে আসে, এই কারণে এটি কি একটি জটিল প্রক্রিয়া। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কি একটি সহজ সরল প্রক্রিয়া, এখানে তেমন কোনো ঝামেলার সৃষ্টি হয় না। এরপরে আমরা দেখেছি স্তরগত পার্থক্য আছে। যেমন বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কি যে নিরীক্ষণ, পরীক্ষণ, প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি বিভিন্ন স্তর অতিক্রম করে তারপরে একটি সিদ্ধান্তে উপনীত হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কী করে, যে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে, এখানে কোনো স্তর অতিক্রমের প্রয়োজন হয় না, কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সিদ্ধান্তে উপনীত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরোহের যে প্রকৃত আরোহের যে তিনটি ভাগ রয়েছে, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান, আমরা তার প্রথম দুটো অলরেডি আমরা আজকে আমাদের জানা হয়ে গেছে এবং এই দুটোর মধ্যে আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্ণয় করেছি। কাজে পরবর্তী ক্লাসে আমরা সাদৃশ্যানুমান নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আর আজকের ক্লাসের যদি কোনো প্রবলেম থাকে অথবা কোনো কিছু তোমাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, কোনো কিছু যদি না বুঝে থাকো, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর তোমরা পাশাপাশি একটু বই পড়ার চেষ্টা করবে এবং স্লাইডগুলো ভালো করে দেখবে, যাতে বিষয়টা তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আর কষ্ট করে ধৈর্য ধরে আমার এই ক্লাসগুলো শোনার জন্য তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।